আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই জানেন, এতদিনে সারা দেশ এবং দেশের বাইরেও সবাই জেনে গেছেন যে জান্তার মান্তারে সিজেপির অনশন আন্দোলন চলছে। আর তাতে অগন্তি বামপন্থী সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন সোনাম ওয়াংচুক, এবং তিনি এতদিন ধরে টানা 20 দিন তিনি অনশন চালিয়ে গেছেন। তার শরীর ক্রমশ অবনতির দিকে গিয়েছে। 21 দিনের মাথায় তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, পুলিশ দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার সাথে কোনো কথা কেউ বলতে আসেননি। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক অর্ক ভাদুরী, তিনি নিউজ কোম্পানির এডিটর এবং রাজনৈতিক বিশ্লেষক। অর্ক, আমার বলতেও মানে মনে হচ্ছে আমারই কণ্ঠরোধ করা হয়েছে। যেভাবে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হলো 21 দিনের মাথায়, মানুষটার শরীরের মেদ গলে এরপর তার সেটা শরীরের মাংস, হাড়, চামড়া এগুলোতে এফেক্ট করা শুরু করেছে। কিছুদিন বাদে মানে তার অর্গান ফেইলিওরের দিকে তিনি যাচ্ছেন বলে জানানো হচ্ছে। এবং শুধু সোনাম ওয়াংচুক কেন, আরও বহু ছাত্রছাত্রী অনেকেই অনশন করছেন, এখনও চলছে সেই অনশন। এই সব মিলিয়ে তুমি এই বিষয়টা কীরকম বুঝছো? এবং শুধু তাই নয়, সোনাম ওয়াংচুক তিনি অনশন করছেন, তিনি একটা দাবি নিয়ে অনশন করছেন, তার সাথে কেউ, প্রশাসনের কেউ কথা বলার প্রয়োজন বোধ করলেনই না। প্রচুর মানুষ তাকে চীনের দালাল বলে দেখে দিচ্ছেন। বলছেন, যখন সোনাম ওয়াংচুক নাকি বলেছিলেন যে লাদাখ দিয়ে যদি চীন ঢোকে আমরা রাস্তা দেখিয়ে দেব। সম্পূর্ণ মিথ্যে কথা, এটা বলা বাহুল্য। এবং এই ধরনের মিথ্যে কথা, মিথ্যে প্রচার সবসময় মানে দক্ষিণপন্থীরা করে থাকেন। এটা আমরা ভারতবর্ষে গত 12 বছর ধরে আরও বেশি করে দেখছি। যেটা সবচাইতে দুটো বিষয় আলাদা। একটা প্রথমত হচ্ছে সরকার যে কতটা অসংবেদী, কতটা সংবেদনহীন একটা সরকার নরেন্দ্র মোদীর এই টার্মে এসে, সেটা আমরা এখানে দেখলাম। আমরা কিন্তু জানি যে সোনাম ওয়াংচুকের বাবা তিনিও কিন্তু বিভিন্ন দাবি নিয়ে অনশন করেছিলেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মনোভাব কিন্তু সেই অনশনের প্রতি সম্পূর্ণ অন্যরকম ছিল। এবং এটা তো খুব প্রত্যাশিত যে অনশন মানুষ কেন করেন। অনশন মানুষ করেন এটা প্রত্যাশা থেকে, যে আমি খাচ্ছি না, আমি তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমি একজন নাগরিক এই দেশের। আর দেশ মানে তো একটা সামষ্টিক বিষয়, কালেকটিভ একটা। আমি আমার কথাগুলো এই দেশের দণ্ডমুণ্ডের কর্তাদের শোনাতে চাই, সেই জন্যে আমি না খেয়ে রয়েছি। তারা আসবেন, তারা বসবেন, তারা শুনবেন। সেটা হচ্ছে না, সেটা হলো না। শুধু সোনাম ওয়াংচুক তো একা অনশন করছেন না, ওখানে আমরা জানি যে বামপন্থী ছাত্র সংগঠন আইসার নেত্রী নেহা, তিনি অনশন করছেন এবং তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। এবং সোনামকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে ঐশী ঘোষ সহ এসএফআই লিডারশিপ তারা অনশনে বসবার কথা বলেছেন। কিন্তু বারবার একটা বিষয় ফিরে ফিরে আসছে, যে নির্ভয়ার বিচার চেয়ে যখন দিল্লি উত্তাল হয়েছিল, যখন মনমোহন সিংয়ের সরকারের একদম শেষ দিক, সেই সময়ে যখন আন্না হাজারে অনশন করেছিলেন, ইন্ডিয়া আগেনস্ট করাপশনের আন্দোলন ছিল, তার সঙ্গে সমান্তরালে যদি এই ঘটনাটাকে আমরা দেখি, তাহলে কয়েকটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য পার্থক্য আমাদের চোখে পড়বে। প্রথম পার্থক্য হলো যে আন্না হাজারের অনশন, সেটা মেইন স্ট্রিম মিডিয়ার একটা বিরাট সমর্থন পেয়েছিল। এবং দিনে মানে প্রত্যেকটা স্টেপে সেটা দেখানো হয়েছে, মানে একদম রানিং কমেন্ট্রি করা হয়েছে। প্রাইম টাইমে দিনের পর দিন আমরা দেখেছি যে সেটাকে দেখানো হয়েছে। ঠিকই আছে, দেখানো তো উচিত। কিন্তু এই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সোনাম, নেহা এবং অন্যদের অনশন যখন চলছে, সেইটা কিন্তু পর্যাপ্ত গুরুত্ব পায়নি। এবং এটা মনে রাখতে হবে যে এই অনশনের দাবিটা একটা মানে খুব সাধারণ একটা দাবি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে,
নিটের প্রশ্নপত্র লিক হওয়ার অভিযোগ উঠছে। এটা কি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য একটা বিপন্নতার জায়গা? আমরা যারা চিকিৎসা করাই আমাদের জন্য বিপন্নতার জায়গা নয়? আমরা কার হাতে পড়বো আমরা জানি যদি এরকম দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা এরকম হয়। এই জায়গা থেকে তারা আন্দোলন করছেন, তারা জাতীয় শিক্ষানীতি বাতিলের কথা বলছেন। এটা কিন্তু সোনাম ওয়াংচুক বলছেন বা বামপন্থীরা বলছেন তা তো নয়। বহু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ তারাও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে সরব হয়েছেন। কাজে এই সব কিছু নিয়ে যখন তারা প্রতিবাদ জানাচ্ছেন, তখন একটা গণতান্ত্রিক দেশের সরকার, একটা 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 মানুষের ভোটে জিতে আসা একটা সরকার, তার তো কর্তব্য প্রতিবাদী মানুষের সঙ্গে কথা বলা, মানুষের কাতারে গিয়ে তাদের কথা শোনা। কিন্তু আমরা একদম প্রথম থেকেই দেখেছি যে বিজেপি সরকার এইভাবে চলে না। তোমার মনে থাকবে অনেক দিন আগে যখন জেএনইউতে, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তখন বামপন্থী ছাত্র ইউনিয়ন তারা দুর্দান্ত আন্দোলন করছিলেন এবং ইন্দিরা গান্ধীর পদত্যাগের দাবিও তুলেছিলেন এবং কংগ্রেস তখন তাদের প্রতিপক্ষ। সীতারাম ইয়েচুরি তখন জেএনইউ এর ছাত্র সংসদের নেতা। তারা গেলেন ইন্দিরার পদত্যাগের দাবি নিয়ে ইন্দিরার কাছে গেলেন। ইন্দিরা নিজে বেরিয়ে এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছিলেন। কাজেই কথা বলা, প্রতিবাদী মানুষের কাছে যে নাগরিক ক্ষুব্ধ, যে নাগরিকের অনেক কিছু কথা বলার আছে, তার কাছে সরকার যাবে, তার সাথে কথা বলবে। এটা আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনেও দেখেছি। শিলাদিত্য চৌধুরীর কথা নিশ্চয়ই মনে আছে, মাওবাদী দাগিয়ে দেওয়া। তানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়ে, তাকে মাওবাদী, প্রেসিডেন্সির, তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া। এই যে প্রতিবাদ করলেই রাষ্ট্র তার নাগরিকের সঙ্গে একদম মুখোমুখি সংঘাতে চলে যায়। রাষ্ট্র এইটা বোঝে না বা বুঝতে চায় না যে এই নাগরিকদের বাদ দিয়ে আসলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। এইটা সবচেয়ে যন্ত্রণার। এবং সোনাম ওয়াংচুক তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ আমাদের দেশের। এবং অনেকে বলেন যে 3 ইডিয়টসের সেই চরিত্রটা তৈরি হয়েছিল সোনামকে ভেবে। সেটা সত্য না মিথ্যে আমি জানি না, কিন্তু এটা তো ঠিক যে সোনাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, সরকারের উচিত ছিল কথা বলা। কিন্তু আমি ইন্দিরা গান্ধী আর সীতারাম ইয়েচুরির কথা বললাম না, তুমি যদি দেখো কানাইয়া কুমার, উমর খালিদের 6 বছর হয়ে গেল উমর খালিদ জেলে। এবং গতকাল বা গত পরশু বা এর মধ্যেই, আমি এক্স্যাক্টলি তারিখটা আমার মনে নেই, নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি তিনি তার বক্তৃতায় কিন্তু আবার উমর খালিদের কথা বলেছেন। গোটা বিশ্ব জুড়ে কিন্তু উমর খালিদের মুক্তির দাবি উঠছে, কিন্তু উমর খালিদ মুক্তি পাচ্ছেন না। এমনকি উমর খালিদের মামলাগুলো আসলে শোনা হচ্ছে না। এগুলো প্রমাণ করে যে ভারতবর্ষ একটা অদ্ভুত সময়ের মধ্যে ঢুকে পড়েছে। এটা ফ্যাসিবাদ না নিও ফ্যাসিবাদ নাকি একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন স্বৈরাচার জানি না, কিন্তু আর যাই হোক এটা খুব একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে এরকম মনে করার কোনো কারণ নেই। আর তোমার এক্ষেত্রে কি মনে হচ্ছে, এই যে মিডিয়ার ভূমিকার যে কথাটা বললে, ঠিক কি কারণে মিডিয়া এই বিষয়টায় একটা দূরত্ব মেনটেন করছে, এটা যদি একটুখানি আলোকপাত করো। আর আরও একটা বিষয় জানতে চাইবো যে সোনম ওয়াংচুকের হয়ে কথা বলা কিন্তু এবার ধীরে ধীরে শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেয়েরা কথা বলা শুরু করেছিলেন এবং তারা বেশিরভাগই বাম মনস্ক, এটা আমরা দেখেছি। তারা কথা বলা শুরু করেছিলেন ধীরে 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 ধীরে। এবার কিন্তু যারা নামি দামি, কলকাতার নামি দামিদের কথা বলছি না, পশ্চিমবঙ্গের নামি দামিরা খুব একটা কিছু বলছেন না, যারা অন্য লেভেলে, সোনাক্ষী সিনহার মতো একজন অভিনেত্রী বা ঋতিক রোশন, হ্যাঁ, এরা কিন্তু বিশাল দাদনানি যে মিউজিক ডিরেক্টর, এরা কিন্তু শুরু করেছিল, অমি বৈদ্যা তিনি শুরু করেছিলেন এইভাবে। আর কিন্তু এরপর নাসিরুদ্দিন, শাবানা, ধীরে ধীরে প্রচুর মানুষ বলছেন। এই যে ধীরে ধীরে মানুষ বলতে শুরু করেছেন, এটা কি কোথাও অ্যালার্মিং লেগেছে বলে তাকে তুলে নিয়ে যাওয়া হলো? 90 দশকের শুরুতে একটা গান গোটা বাংলাকে আলোড়িত করেছিল, যে গীতিকার প্রশ্ন করেছিলেন বব ডিলানের অনুপ্রেরণায়, যে কত বছর পাহাড় বাঁচে ভেঙে
যাওয়ার আগে কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পড়ে। আমরা তো জানি না কত বছর পাহাড়ের সময় লাগে ভেঙে পড়তে, মানুষ কত বছর বাদে নিজের শিকলটাকে ভেঙে ফেলে। কিন্তু এটা ঘটনা যে সোনাম অনেককে প্রাণিত করছেন, সোনাম অনেককে নাড়িয়ে দিচ্ছেন। এবং মোদি সরকারের বিরুদ্ধে এই যে এত বছর ধরে মোদি সরকার আছে, কার্যকর বিরোধী আন্দোলন কিন্তু তুমি যদি এখন থেকে দেখো তাহলে 3টে মেজর বিরোধী আন্দোলনকে তুমি দেখতে পাবে। প্রথমটা হচ্ছে একদম শুরুতে, যখন কানাইয়া কুমার, অনির্বাণ ভট্টাচার্য, উমর খালিদদেরকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে একটা ক্যাম্পাসে আন্দোলন হলো, রোহিত ভেমুলা নেতৃত্ব দিলেন। সেটাতেও কিন্তু দেখো কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল সেই আন্দোলনে সহায়ক শক্তি হিসেবে ছিল, কিন্তু লিড করেনি। তারপরে আমরা জানি ঐতিহাসিক আন্দোলন, বহুদিন মনে থেকে যাবে যে আন্দোলন, দুটো আন্দোলনকে একসঙ্গে জুড়ে যদি আমরা বলি তাহলে একটা হচ্ছে NRC-CAA এর বিরুদ্ধে শাহিনবাগের দাদিদের আন্দোলন। সেই আন্দোলনও কিন্তু একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার মধ্যে সচেতন রাজনৈতিক শক্তি কি ছিল না? ছিল, কিন্তু আসলে এটা অনেক মানুষের আন্দোলন। আর তৃতীয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন সেটা হচ্ছে কৃষক আন্দোলন। এবং আমি দেখলাম যে এই কৃষক আন্দোলনের নেতা তারা কিন্তু সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে তারা সংহতি জানিয়েছেন। তারা 20 তারিখে যে জমায়েতের কথা ছিল সেই জমায়েতের তারা তাদের অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা অংশগ্রহণ করেওছেন, বিভিন্নভাবেই তারা অংশগ্রহণ করেছেন এই সমাবেশে। এই 3টে আন্দোলনই কিন্তু চেনা ছকের বাইরের আন্দোলন, তাই না? মানে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে আন্দোলন করছে এরকম নয়। কাজেই সেই জায়গা থেকে সরকারের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ বিজেপি সরকার চেনা শত্রুকে কি করে হারাতে হয় জানে। তার হাতে EVM রয়েছে, তার হাতে আরও নানা রকম, রাহুল গান্ধী তো বারবার সাংবাদিক সম্মেলন করে কার্যত বেআব্রু করে দিয়েছেন আমাদের নির্বাচন কমিশনের, কিভাবে এই নির্বাচন কমিশন পরিচালিত হয় রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন, তাই না? কিন্তু যে শত্রু চেনা নয়, যে শত্রু অচেনা, ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের সমাবেশে এমন প্রচুর ছেলে মেয়ে আসছে তাদের বাবারা বিজেপি নেতা। একজন ছেলের বক্তব্য দেখলাম, অনেকে এরকম, তাদের বাবা মা বিজেপি নেতা, পরিবার বিজেপির পরিবার, তারা আসছেন কারণ তারা আসছেন এই জায়গা থেকে যে তারা ক্ষুব্ধ, তারা বিরক্ত। এই যে যুব সমাজের যে ব্যাপক প্রবল ক্ষোভ, এইটা বিজেপির পক্ষে ডিল করা কঠিন, সেই কারণেই সোনামকে তুলে নিয়ে যাওয়া হলো। কিন্তু আবার একই সঙ্গে এটাও বোধহয় কোথাও একটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের মতো দেশে, এটা শ্রীলঙ্কা নয়, এটা বাংলাদেশ নয়, এটা নেপাল নয়, এটা অনেক বড় দেশ, ভারতের মতো দেশে বড় সংসদীয় রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সরকার কতখানি বিব্রত হবে। একটা প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী কেন এখনো গেলেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমরা আগামী দিনে নিশ্চয়ই খুঁজব। মনে রাখতে হবে এই সময় কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষোভ বিক্ষোভ নিয়ে কংগ্রেস আলাদাভাবে কর্মসূচি করছে বিভিন্ন রাজ্যে। কাজে এটা খুব ইন্টারেস্টিং সময়, একটা ইন্টারেস্টিং প্রতিরোধ গড়ে উঠছে, প্রতিবাদ গড়ে উঠছে, বামপন্থীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। কিন্তু সরকার কতখানি বিব্রত হবে সেইটা বুঝতে বোধহয় আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আর মিডিয়ার ভূমিকার মিডিয়াটা আমি মিস করে গেলাম। সেটা হচ্ছে, যদি তুমি দেখো যে গোটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক একটি দেশের যে মিডিয়ার, গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক, সেখানে আমরা একদম পেছনের দিকে রয়েছি, একেবারে পেছনের দিকে রয়েছি। এবং এমন অনেক দেশ আমাদের আগে চলে এসছে যেই দেশগুলোতে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা হিস্টোরিক্যালি সেরকম শক্তিশালী নয়, আমরা একদম পিছনের দিকে রয়েছি। আমরা জানি যে ভারতবর্ষের অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়া একটি দুটি বাদ দিয়ে এটা প্রত্যেকটাই গদি মিডিয়া। এবং মানে এগুলো বলতে হাসিও পায় আবার দুঃখও হয়। আমি চ্যানেলের নাম করছি না, সেই গদি মিডিয়া অবশ্যই। একজন সাংবাদিক তিনি গিয়ে অভিজিৎ দীপকে প্রশ্ন করছেন, এখানে নানা রকমের স্লোগান উঠছে, আপনারা এই সমস্ত স্লোগানের দায়িত্ব নেবেন? এগুলো সব দেশ বিরোধী স্লোগান। অভিজিৎ বলছেন, কোন স্লোগানটা আপনার দেশ বিরোধী বলে মনে হচ্ছে? তখন উনি বলছেন, এখানে লোকে ইনকিলাব জিন্দাবাদ বলছে।
হ্যাঁ, এবং তখন অভিজিৎ স্বাভাবিকভাবেই বাকি সামনে বললেন যে এই হচ্ছে মিডিয়ার অবস্থা, যেখানে ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগানটা শহীদ শহীদ-ই আজম ভগৎ সিং আমাদের দেশে নিয়ে এসেছিলেন, ভগৎ সিং যে স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানকে অনেকে দেশ বিরোধী বলে মনে হচ্ছে, তাই না? কাজেই মিডিয়ার ভূমিকা নিয়ে আমরা যত কম কথা বলবো ততই ভালো। তার কারণ বর্তমানে ভারতবর্ষের অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া তার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, একেবারেই নেই। এবং এটা না খুব অবাক হওয়ার মতো কিছু নেই, জানো তো। পৃথিবীতে যে কোনো দেশে যখন একটা ফ্যাসিবাদী একটা শাসন বা নিও ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটে, তখন মেইনস্ট্রিম মিডিয়া যেরকমই হবে এটা তো স্বাভাবিক। এর মজাটা কি, এতে হচ্ছে নতুন নতুন মিডিয়ার দরজা খুলে যায়। আমি জানি না নিউজ কোম্পানির আমরা আদেও এরকম একটা মিডিয়া গড়ে তুলতে পারবো কিনা, কিন্তু আমি মনে করব কৃষক আন্দোলনের সময় ট্রলি টাইমস বলে একটা কৃষকরা নিজেরাই একটা মিডিয়া তৈরি করে ফেলেছিলেন, এবং আজকে সব জায়গায়, আজকে এই যে আমরা এখানে শ্যুট করছি, এটা তো প্রয়োজনই হতো না যদি মেইনস্ট্রিম মিডিয়া সমস্ত পক্ষের বক্তব্যকে ধারণ করত, কিন্তু সেটা তো হচ্ছে না, এবং আগামীতে আরও কম হবে, এটাই প্রত্যাশিত। এবং এই মেইনস্ট্রিম মিডিয়া তো ভয় পেয়ে নিজেদের তো মানে সমর্পণ করেই দিয়েছে, তারা সেই পথে চলছে। আমরা যারা স্বাধীনভাবে কাজ করছি তাদের কণ্ঠরোধ করতেই বা কতক্ষণ। আমি প্রবীর পুরকায়স্থের কথা মনে করিয়ে দেব, আমি পরঞ্জয়দার কথা মনে করিয়ে দেব, যারা এবং কতজন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন, আমি সেই কথাগুলো মনে করাবো। কাজেই ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো স্বাধীন মিডিয়াই হচ্ছে প্রকৃত অর্থে জনগণের মিডিয়া। জনগণের মিডিয়া মানে স্বাধীন মিডিয়া, যার বিরাট কোনো স্টুডিও থাকবে না, বিরাট কোনো পরিকাঠামো থাকবে না, জনগণের নিজেদের মিডিয়া। এই মিডিয়ার পাশে যদি মানুষ দাঁড়ান, তাহলে সত্যের খানিকটা কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা যায়। ঠিকই, আমরা এই পরিস্থিতির দিকে নজর রাখবো অর্ক। আমরা যেই মুহূর্তে আজকে এই এপিসোডটা রেকর্ড করছি, সেই মুহূর্ত অবধি আমরা কথা বললাম, সেই মুহূর্তে যা যা ঘটেছে, তারপরেও আরও কিছু ঘটবে, অনেক কিছু হবে সামনে। কিছু প্রোগ্রাম সিজেপি নিতে চলেছে, সিজেপির নেতৃত্বে যে আন্দোলন চলছে জান্তার মান্তারে, সেই সমস্ত দিকেও আমরা নজর রাখবো, এবং তারা কি করতে চলেছেন, প্রশাসনের তরফের কি হবে, তাদের ভূমিকায় বা কী থাকবে, সে বিষয়েও আমাদের নজর থাকবে, এবং সেই বিষয় নিয়েও আমরা বিশ্লেষণে আসবো আপনাদের সামনে। আপাতত এটুকুই।